প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দিন দিন করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সাবধান থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ঘর থেকে অকারণে বাইরে যাওয়া যাবে না। ঘর থেকে বের হতে গেলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে জীববিজ্ঞান ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, একটি প্রজাপতি এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ এক ফুল থেকে পরাগরেণু অন্য ফুলের স্ত্রী ফুলের গর্ভমণ্ডে স্থানান্তরিত করছে এবং এই প্রক্রিয়াটি হল পরাগায়ন। পরাগায়নের মাধ্যমে এক ফুলের পরাগরেণু অন্য ফুলে স্থানান্তরিত হয় এবং পরাগায়নের পরবর্তী ধাপ হল নিষেক প্রক্রিয়া। আর নিষেক আজকে আমার আলোচনার বিষয় নিষেক প্রক্রিয়া। আজকের আলোচনা থেকে শিক্ষার্থীরা যা শিখবে, পুং গ্যামেটের উৎপত্তি বর্ণনা করতে পারবে, স্ত্রী গ্যামেটের উৎপত্তি বর্ণনা করতে পারবে, নিষেক প্রক্রিয়ার বর্ণনা করতে পারবে। নিষেকের পূর্ববর্তী একটি ধাপ হল জনন কোষ সৃষ্টি, যেটাকে গ্যামেটোফাইট প্রক্রিয়া বলে। অর্থাৎ যে প্রক্রিয়ায় পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট সৃষ্টি হয় সেই প্রক্রিয়াকে গ্যামেটোফাইট প্রক্রিয়া বলে। গ্যামেটোফাইট প্রক্রিয়ায় পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। এখন তোমরা লক্ষ্য করো যে পুং গ্যামেট কিভাবে সৃষ্টি হয়। পরাগরেণুর পুং গ্যামেটের প্রথম কোষ পরাগ মাতৃকোষটি, অর্থাৎ পরাগ মাতৃকোষটি হল ডিপ্লয়েড কোষ, যেখানে এটা একটি পরাগ মাতৃকোষ এবং যেখানে 2n সংখ্যক ক্রোমোজোম রয়েছে। অর্থাৎ এই কোষটিকে বলা হয়ে থাকে ডিপ্লয়েড কোষ। এবং পরাগ মাতৃকোষটি মিউসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে 4টি পরাগরেণু পুং গ্যামেটের সৃষ্টি করে, যেটি হল পরাগরেণুর প্রথম কোষ, যেটা n সংখ্যক কোষ সৃষ্টি করে। এই পরাগরেণুটি মিউসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে 4টি কোষ উৎপন্ন করে, যেখানে প্রতিটি কোষে n সংখ্যক ক্রোমোজোম বিদ্যমান, যেটাকে একপ্রস্থ ক্রোমোজোম বলা হয়। এবং একপ্রস্থ এই ধরনের ক্রোমোজোম বিশিষ্ট কোষকে বলা হয়ে থাকে হ্যাপ্লয়েড কোষ। পরাগরেণুর নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটি মাইটোটিক কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে, এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে পরাগরেণুর যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটি মাইটোটিক, অর্থাৎ যেটাকে মাইটোসিস কোষ বিভাজন বলি, এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি করে বা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। এক বড় নিউক্লিয়াসটিকে বলা হয়ে থাকে নালিকা নিউক্লিয়াস। এবং এখানে আমরা লক্ষ্য করি যে ছোট নিউক্লিয়াসটি রয়েছে, সেই ছোট নিউক্লিয়াসটিকে বলা হয়ে থাকে জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস। বড় নিউক্লিয়াসটিকে নালিকা নিউক্লিয়াস এবং ছোটটিকে বলা হয়ে থাকে জেনারেটিভ নিউক্লিয়াস বলে। এবং নালিকা কোষ বড় হয়ে পরাগ নালী এবং জেনারেটিভ নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে পুং জনন কোষ উৎপন্ন করে। এই জেনারেটিভ কোষের এই বিভাজন পরাগরেণুতে অথবা পরাগধানীতে সংগঠিত হয়ে থাকে। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করে দেখব যে পরাগরেণুর মধ্যে যে নিউক্লিয়াসটি রয়েছে সেই নিউক্লিয়াসটি মাইটোটিক, অর্থাৎ যেটা মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়ে একটি ছোট নিউক্লিয়াস এবং একটি বড় নিউক্লিয়াস গঠন করে। এবং ছোট নিউক্লিয়াসটিকে বলা হয়ে থাকে জেনারেটিভ নিউক্লিয়াস এবং বড় নিউক্লিয়াসটিকে বলা হয়ে থাকে নালিকা নিউক্লিয়াস। পরবর্তীতে এই বড় নিউক্লিয়াসটি এখানে যে নালিকা নিউক্লিয়াস গঠন করেছে, নালিকার মতো একটা সৃষ্টি হয়েছে, সেই নালিকা নিউক্লিয়াসটি গঠন করে এই বড় নিউক্লিয়াসটি। এবং ছোট নিউক্লিয়াসটি যেটা জেনারেটিভ নিউক্লিয়াস, এই জেনারেটিভ নিউক্লিয়াসই বিভক্ত হয়ে এই পুং জনন কোষ সৃষ্টি করে
এবং এই পুংজনন কোষ দুটি স্ত্রী জননাঙ্গ যেটাকে বলা হয়ে থাকে ডিম্বাণু বা স্ত্রীজনন কোষ, এই স্ত্রীজনন কোষের সাথে মিলিত হয় এই পুংজনন কোষ দুইটি। পরবর্তী তোমরা লক্ষ্য করো যে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বা স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে উৎপত্তি হয়। ভ্রূণ পোষক কলার ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটি কোষ আকারে বৃদ্ধি পায় এবং এর প্রোটোপ্লাজম ঘন এবং নিউক্লিয়াসটি হলো বড়। এই কোষটি বিয়োজন বিভাজনের মাধ্যমে, বিয়োজন বিভাজনকে বলা হয়ে থাকে মেয়োসিস কোষ বিভাজন। মেয়োসিস কোষ বিভাজনকে অন্য কথায় হ্রাসমূলক বিভাজন বলা হয় বা বিয়োজন বিভাজন বলা হয়। কেন বলা হয়? কারণ মেয়োসিস কোষ বিভাজনে মাতৃজনন কোষটি বিভক্ত হয়ে 4টি অপত্য কোষ সৃষ্টি করে, যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। সেই জন্যে এই ধরনের বিভাজনকে বিয়োজন বিভাজন বা মেয়োসিস কোষ বিভাজন বলে। এই বিয়োজন বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড কোষ, এখানে আমরা দেখেছি একটা ডিপ্লয়েড কোষ থেকে, এটা ছিল একটা ডিপ্লয়েড কোষ, এই ডিপ্লয়েড কোষ থেকে বিভক্ত হয়ে 4টি হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়েছে এবং এই হ্যাপ্লয়েড কোষগুলোর মধ্যে সর্বনিম্ন কোষটি হলো আকারে সবচাইতে বড় এবং এই বড় কোষটি ব্যতীত বাকি 3টি কোষ বিনষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এবং এই বড় কোষটি মূলত বিভাজিত হয়ে স্ত্রীজনন কোষ বা ডিম্বাণু বা এগ সৃষ্টি করে। পরবর্তীতে এই বড় কোষটির যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়। মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে 2টি নিউক্লিয়াস গঠন করে এবং একটি থলের মতো অংশের মধ্যে আবদ্ধ থাকে, যেটাকে ভ্রূণথলিও বলা হয়ে থাকে। পরবর্তী পর্যায়ে প্রতি পাশের যে নিউক্লিয়াস রয়েছে, ভ্রূণথলির প্রতি পাশের যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসটি পুনরায় পরপর 2বার করে বিভক্ত হয়। একটা থেকে দুইটা থেকে 4টা, এভাবে দুই পাশের যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াস পরপর 2বার করে বিভক্ত হয়। 2বার করে বিভক্ত হয়ে 4টি করে নিউক্লিয়াস গঠন করে এবং এই নিউক্লিয়াসগুলোকে ঘিরে সাইটোপ্লাজম এর সাথে মিলিত হয়ে একটি কোষ গঠন করে এবং প্রতি পাশ থেকে একটি করে নিউক্লিয়াস ডিম্বাণু যন্ত্রের মাঝখানে চলে আসে। প্রতি পাশ থেকে যেহেতু একটি করে ডিম্বাণু এসে মাঝখানে একত্রে মিলিত হয়, এই জন্যে এই যে মাঝের যে নিউক্লিয়াসটি দুটি রয়েছে এই 2টি নিউক্লিয়াসকে বলা হয়ে থাকে গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। এবং সেকেন্ডারি নিউক্লিয়াস এটি হলো একটি ডিপ্লয়েড নিউক্লিয়াস। ডিপ্লয়েড কারণ প্রতি পাশ থেকে একটি করে কোষ আসে, হ্যাপ্লয়েড কোষ আসে। হ্যাপ্লয়েড মানে n সংখ্যক ক্রোমোজোম যেখানে রয়েছে, প্রতি পাশ থেকে n সংখ্যক ক্রোমোজোম এসে এখানে n মিলে হলো 2n, আর 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষকে বলা হয়ে থাকে ডিপ্লয়েড কোষ। এই জন্য এখানে মাঝখানে ডিম্বক যন্ত্রের মাঝখানে যে 2টো নিউক্লিয়াস এসে মিলিত হয় সেই নিউক্লিয়াস দুটোকে বলা হয়ে থাকে সেকেন্ডারি বা গৌণ নিউক্লিয়াস এবং গৌণ নিউক্লিয়াস হলো ডিপ্লয়েড নিউক্লিয়াস। এবং অপরদিকে এই ডিম্বাণু যন্ত্রের ডিম্বক রন্ধ্রের দিকে যে কোষগুলো থাকে সেই কোষগুলোর মধ্যে মাঝের কোষটি আকারে বড় হয় এবং এই বড় কোষটি হলো মূলত ডিম্বাণু বা এগ বা স্ত্রীজনন কোষ এবং এর পাশে আর যে 2টো কোষ রয়েছে তাদেরকে বলা হয়ে থাকে সহকারী কোষ বা সিনার্জিড। তাহলে আমি আবারও বলছি, পাশের যে 2টো কোষ রয়েছে এই কোষ দুটোকে অর্থাৎ ডিম্বাণুর পাশে আরও 2টি কোষ অবশিষ্ট থাকে এবং এই অবশিষ্ট কোষ দুটোকে বলা হয়ে থাকে সহকারী কোষ বা সিনার্জিড। ঠিক একইভাবে ডিম্বক যন্ত্র এদিকে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি যে ডিম্বাণু সৃষ্টি হয় এই ডিম্বক যন্ত্রের বিপরীত পাশে আরও 3টি কোষ অবস্থান করে এবং এই 3টি কোষকে বলা হয়ে থাকে প্রতিপাদ কোষ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি যে স্ত্রীজনন কোষ কিভাবে সৃষ্টি হয়েছে এবং পুংজনন কোষ কিভাবে সৃষ্টি হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো।
এবার আমরা এই পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষের পরবর্তী পর্যায়টি হলো নিষেক প্রক্রিয়া। তাহলে নিষেক কাকে বলে? যে প্রক্রিয়ায় পুংগ্যামেট বা পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষ মিলিত হয় তাকে নিষেক প্রক্রিয়া বলে। নিষেক প্রক্রিয়ায় যে পূর্ব যে শর্ত ছিল, যেখানে পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষ সৃষ্টি হয়েছে, এই পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষ নিষেক প্রক্রিয়ায় তারা পরস্পরের সাথে মিলিত হয়। এখানে এই পরাগরেণু যে স্ত্রী ফুলের যে গর্ভমুণ্ড রয়েছে, এটা হলো গর্ভমুণ্ড। আমরা জানি সাধারণত ফুলের গর্ভমুণ্ডগুলো আঠালো হয় এবং বড় হয়। আর এটা হলো পরাগ নালী, আর এটা হলো এই গর্ভদণ্ড। এই দণ্ডটাকে বলা হয়ে থাকে গর্ভদণ্ড। আর এখানে এই যে পুংজনন কোষ বা পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়, সেই পতিত হওয়ার সময় যে নালিকা নিউক্লিয়াস ধীরে ধীরে গর্ভাশয়ের দিকে অগ্রসর হতে থাকে এবং এখানে নালিকা নিউক্লিয়াস গঠন করে। এবং এই নালিকা নিউক্লিয়াস ডিম্বক রন্ধ্রের কাছাকাছি পৌঁছলে এখানে এটা কিছু তরল পদার্থ শোষণ করে, এই নালিকা নিউক্লিয়াসটি কিছু তরল পদার্থ শোষণ করে স্ফীত হয় এবং এক সময় এই স্ফীত নালিকা নিউক্লিয়াসের অগ্রভাগ ফেটে গিয়ে এখানে দেখানো হয়েছে যে দুটো পুংজনন কোষ। আমরা দেখেছি যে পুংজনন কোষ সৃষ্টির সময় দুটো পুংজনন কোষ সৃষ্টি হয়েছিল এবং সেই পুংজনন কোষ দুটো বেরিয়ে আসে। এই পুংজনন কোষ দুটো বেরিয়ে এসে ডিম্বক রন্ধ্রের দিকে যে এক বা ডিম্বাণু রয়েছে তার সাথে এই দুটো পুংজনন কোষের একটি ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং এই মিলনটাকে বলা হয়ে থাকে নিষেক প্রক্রিয়া। মূলত পুংজনন কোষের একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে। এবং অপর যে নিউক্লিয়াসটি রয়েছে, সেই নিউক্লিয়াসটি যে মাঝের যে সেকেন্ডারি নিউক্লিয়াস রয়েছে বা গৌণ নিউক্লিয়াস, এই গৌণ নিউক্লিয়াসটা হলো ডিপ্লয়েড এবং এই ডিপ্লয়েড নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে এখানে টিপ্লয়েড শস্যকোষ সৃষ্টি করে। যেহেতু আগে ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল এবং পরবর্তীতে পুংজনন কোষের নিউক্লিয়াস এসে এখানে মিলিত হয়ে এখানে 3n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটি কোষ সৃষ্টি করে, যেটাকে টিপ্লয়েড শস্যকোষ বলে। একই সাথে দুটো পুংজনন কোষের একটি ডিম্বাণুর সাথে অন্যটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয় বলে এই প্রক্রিয়াকে দ্বিনিষেক প্রক্রিয়া বলে। অন্য কথায় এই প্রক্রিয়াটাকে ত্রিমিলন বলা হয়। ত্রিমিলনের অর্থটা হলো একটি পুংজনন কোষ এখানে এসে মিলিত হবে, আরেকটি এখানে ডিম্বক যন্ত্রের মধ্যে আরো দুটি রয়েছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এই জন্য এখানে তিনটি মিলিত হয় বলে একে ত্রিমিলন বা এই প্রক্রিয়াটিকে দ্বিনিষেক প্রক্রিয়া বলে। নিষেক প্রক্রিয়ার পরবর্তীতে ভ্রূণ সৃষ্টি হয় এবং ভ্রূণ থেকে একদিকে ভ্রূণমূল এবং অন্যদিকে ভ্রূণমুকুল সৃষ্টি হয়ে একটি পূর্ণাঙ্গ গাছ আস্তে আস্তে সৃষ্টি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি নিষেক প্রক্রিয়া কিভাবে সংগঠিত হয় তোমরা বুঝতে পেরেছ। আজকের পাঠের বোধগম্যতা যাচাই। পরাগরেণু নিউক্লিয়াসটি কোন বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়? তাহলে পরাগরেণু নিউক্লিয়াসটি প্রথমে মিওসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে 4টি পরাগরেণু কোষ উৎপন্ন করে। 2 নম্বর, বিভাজন বিভাজন কি? মিওসিস কোষ বিভাজনকে বিভাজন বিভাজন বলে, কারণ মিওসিস কোষ বিভাজনে যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, এজন্য একে বিভাজন বা হ্রাসমূলক বিভাজন বলে। সেকেন্ডারি নিউক্লিয়াস কি? ডিম্বক যন্ত্রের মাঝখানে যে দুটো নিউক্লিয়াস একত্রে মিলিত হয়, সেই একত্রে মাঝে ডিম্বক যন্ত্রের মাঝখানে দুইটি নিউক্লিয়াসকে একত্রে বলা হয়ে থাকে সেকেন্ডারি বা গৌণ নিউক্লিয়াস। নিষেক কাকে বলে? পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষের মিলনকে নিষেক বলে। দ্বিনিষেক কাকে বলে? আমরা একটু আগে যে চিত্রে লক্ষ্য করেছিলাম যে পুংজনন কোষ, যে দুটো পুংজনন কোষ সৃষ্টি হয় তার একটি ডিম্বাণুর সাথে এবং অপরটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এই প্রক্রিয়াটি একই সাথে সম্পন্ন হয় বলে একে দ্বিনিষেক প্রক্রিয়া বলে। বাড়ির কাজ।
একটি সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া তোমরা বর্ণনা করো শিখবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের পাঠটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের সকলকে ধন্যবাদ। কয় মিনিট?